পূর্ববর্তী লেকচারগুলোতে আমরা টিডিএস এবং ভিডিএস এর ক্যালকুলেশন করা দেখিয়েছি। এবার আমরা একটু ডিপে যাব যে কিভাবে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কাজগুলো করা হয়ে থাকে, প্র্যাকটিক্যালি জ্ঞান আহরণ করার চেষ্টা করব, সাথে আইনগুলো শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমত আসি যে আসলে আমি কে, সেলারটা হচ্ছে, ধরলাম আমি লিক্সিট ওয়েব, যে একটা মোবাইল কোম্পানি, যে মোবাইলটা সেল করছে। কাকে সেল করছে? বায়ার এবং সেলার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সেলার সেল করছে হচ্ছে এ এন্ড অ্যাসোসিয়েটসকে। আচ্ছা, এ এন্ড অ্যাসোসিয়েটসকে সেল করছে কি? মোবাইল। আচ্ছা, তো তাহলে সেলারের পয়েন্ট অফ ভিউ থেকে সেলারের রোলটা কি? সেলারের রোলটা হচ্ছে সেলার 6.3, একটা মূসক, যেটা একটা ভ্যাট ফর্ম, যেখানটাতে বলা হয়েছে যে কিভাবে মূসক কে বা কিভাবে একটা ইনভয়েস ক্রিয়েট করতে হবে সেটা বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? ভ্যাট অ্যাক্ট 2012, বা যেটাকে আমরা বলি হচ্ছে যে ভ্যালু ভ্যাট অথবা সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012। সেটা রুল 40-তে বলা হয়েছে যে প্রত্যেকটা সেলারকে, সে যখন কোনো কিছু বিক্রি করবে, সে বিক্রির এগেনস্টে 6.3 বা মূসকের মাধ্যমে সে যেন 6.3 দিয়ে সে যেন সেলারের কাছে কোনো কিছু সেল করে। এটা না করলে কি হবে? 6.3 যদি ইস্যু না করে তাহলে কি হবে? এটার একটা আইন আছে, যে আপনি যদি এসআরও বা স্ট্যাটিউটরি রেগুলেটর অর্ডার 149, 220, 110 নাম্বার যদি আইনটা দেখেন, সেখানটাতে আমরা দেখতে পাই যদি কোনো সেলার যদি 6.3 ইস্যু না করে, তাহলে বলা হয়েছে যে এটাকে কোনো সরবরাহ যেন বায়ার না নেয়। তার মানে প্রতিটা বায়ারকে বাংলাদেশে যদি ব্যবসা করতে হয়, তাকে 6.3 প্রথমে নিতেই হবে, তা না হলে সে এর এগেনস্টে কোনো ধরনের পেমেন্ট করতে পারবে না। ওকে, তাহলে আমরা 6.3টা দেখলাম। এবার আসি, আমরা একটু আইনটা একটু দেখে আসি। আমরা বলেছিলাম ভ্যাট রুলের কথা। ভ্যাট রুলটা দেখেন, সেকশন 40-তে মূল্য সংযোজন কর হিসাব রক্ষণে কি বলা হয়েছে? কর চালানপত্র। এখানটাতে দেখেন, নিবন্ধিত পদ্ধতিতে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক কর চালানপত্র জারি করিতে হইবে। প্রতি বছর সরবরাহের বিপরীতে মূসক 6.3 একটি কর চালানপত্র, মানে প্রতিটি সরবরাহ যাবে, সাথে 6.3 যাবে। কর চালানপত্র অর্থ বছর ভিত্তিক ক্রমানুসারে হতে হবে। তারপরে হচ্ছে, নিবন্ধিত ব্যক্তি যদি একাধিক স্থান হতে সরবরাহ করে থাকে, তাহলে কি বলতেছে? পৃথক সংখ্যানুক্রমিক কর চালানপত্র জারি করতে পারবেন, যাতে স্থানের নাম, ঠিকানা এবং চালানপত্রের নম্বর উল্লেখ থাকবে। তারপর হচ্ছে দুইটা প্রস্তর থাকবে, একটা হচ্ছে মূল কপি আর একটা হচ্ছে কার্বন কপি। মূল কপিটা হচ্ছে আপনাকে সেলারের কাছে দিতে হবে, মানে সরি, বায়ারের কাছে দিতে হবে। আর হচ্ছে উচ্চ কর্তন সরবরাহের ক্ষেত্রে ইহা সমন্বিত কর চালানপত্র এবং উচ্চ কর কর্তনের সনদপত্র হিসেবে বিবেচিত হবে। মানে এটা একটা সনদ যে আপনি এটা সেল করেছেন। বা আপনি যদি রাস্তায় যান, রাস্তায় দেখবেন চালানপত্র খোঁজে, এটাই অ্যাকচুয়ালি চালানপত্র হিসাবে ব্যবহার হয়ে থাকবে। মানে আপনি যদি 6.3, এটা একটা নীল কালারের একটা কাগজ হয় দেখতে, এটা যদি কাউকে ইস্যু করেন, তাহলে এটাই অ্যাকচুয়ালি চালানপত্র হিসেবে ব্যবহার হয়ে থাকবে। এরপর আমরা একটা আইন আছে দেখেন, এসআরও, এটা একটু আমরা দেখে নিই কে ইস্যু করেছে। এসআরও হচ্ছে 149, 220, 110 নম্বর মূসক, জারি করা হয়েছে 11 জুন 2020-এ। কে করেছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় রাজস্ব বোর্ড এটা করেছে। এখানটাতে কিছু সেকশনে কোন খাতে কত মূসক আছে সেটা দেওয়া হয়েছে। এরপরে আমরা মেইন যে জিনিসটা দেখব, যে এখানটাতে সরবরাহকারী সমন্বিত কর চালানপত্র জারি না করিলে উচ্চ কর কর্তনকারী সর্তা সরবরাহকারীর নিকট হইতে কোনো সরবরাহ গ্রহণ করিবে না, এবং সরবরাহকারীকে উক্ত সরবরাহের বিপরীতে কোনো মূল্য পরিশোধ করিবে না। খুব ভাইটাল ইস্যু বলে দিয়েছে, যদি 6.3 ইস্যু না করে থাকে, তাহলে কোনো পেমেন্ট করতে মানা করে দিয়েছে। আচ্ছা, এখন আমরা একটু দেখার চেষ্টা করি 6.3টা, যে আমরা যে আমাদের দেখলাম যে লিক্সিড ওয়েব মোবাইল যে সেল করেছে, সে কিভাবে 6.3টা ইস্যু করে। একটা 6.3, যেখানটাতে নেম অফ পারচেজারের দেওয়া আছে। নেম অফ পারচেজার আমরা দেখেছি ইন্ডিয়া অ্যাসোসিয়েটস দিচ্ছে। পারচেজারের বিনটা আমরা বসিয়ে দিব, তার কাছ থেকে শুনে নেব যে তার বিনটা কত। পারচেজারের অ্যাড্রেস দিব, ডেস্টিনেশন কোথায় যাবে সেটা দিব, একটা মূসক দিব, মূসক ইনভয়েস দিব।
এই মূসকটা যে সেলার মানে হচ্ছে লিক্সিট ওয়েব, আমি এখন লিক্সিট ওয়েবের হয়ে আমি করছি, ইস্যু করেছি হচ্ছে 10 তারিখে, দিয়ে দিব, টাইম অফ ইস্যুটা দিয়ে দিলাম। আচ্ছা, কি সেল করছি? একটা স্মার্টফোনের ভ্যালুটা কত, কয়টা কোয়ান্টিটি, এটা হচ্ছে একটা পিস, কোয়ান্টিটি কয়টা, একটা, ইউনিট প্রাইস কত, ইউনিট প্রাইসটা আমি এখানটাতে আমাদের যদি মনে থাকে 10,526 টাকা। আচ্ছা, আমি তো প্রাইসটা ছিল তো 10,000 টাকা, তাই না? তো এখানটাতে অ্যাকচুয়ালি ওই যে ভ্যাট বা মানে অ্যামাউন্টটা বাদ দিয়ে এটাকে যেটা আমরা বলি বেস ভ্যালু, সেটা অনুযায়ী করতে হয়। কত পার্সেন্ট ছিল? 5% দিয়ে যদি করি 10,526 টাকা, তাহলে টোটাল ভ্যালু কত দাঁড়ালো? টোটাল ভ্যালুটা দাঁড়ালো হচ্ছে 10,526। সাপ্লিমেন্টারি রেট কত? আমি আমার সাপ্লিমেন্টারি রেট নেই। সাপ্লিমেন্টারি ডিউটি কত? সাপ্লিমেন্টারি ডিউটি নেই। ভ্যাট রেট কত? 10%। 10% যদি হয়ে থাকে তাহলে কত? একে যদি আমি 10% দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 1,053। তাহলে টোটাল ভ্যালুটা ইনক্লুডিং সাপ্লিমেন্টারি ডিউটি সহকারে কত হবে? তাহলে হচ্ছে সোজা কথা, আমার ট্যাক্স সহকারে অ্যামাউন্ট এবং ভ্যাট অ্যামাউন্টটা মিলে যে অ্যামাউন্টটা, সেটা হচ্ছে 11,579 টাকা। তাহলে এই 11,579 টাকার চালানপত্র আমাকে ইস্যু করতে হবে। কে ইস্যু করলো? ওখানকার অথরাইজ পারসন ডেজিগনেশন দিয়ে দিবে, তার নাম এবং সিল দিয়ে 6.3টা ইস্যু করবে। 6.3টা আমি পেয়ে গেলাম। এখন আমার পরের স্টেপটা কি? আমরা দেখলাম সেলার লিক্সিট ওয়েব আমাকে 6.3 ইস্যু করলো, বায়ার আমি A&A অ্যাসোসিয়েটস পেলাম। এখন আমি প্রথমে 6.3টা নিব। 6.3টা নিয়ে আমি কোশ্চেন রেজ করব, রেট কি 15% না আদার দেন 15%? যদি 15% অথবা আদার দেন 15% রেটটাকে বলা হয় ট্রাঙ্কেটেড রেট, মানে হচ্ছে আদার দেন 15%। এটা অনেকগুলো রেট হতে পারে, এক এক সময় সরকার এক এক রকম রেট করে থাকে। আচ্ছা, তাহলে এখানে দুইটা লজিক, 15% কি 15% না। যদি 15% হয়ে থাকে তাহলে কি করব? আমি পুরো অ্যামাউন্টটাই পে করে দিব। কাকে পে করে দেবো? লিক্সিট ওয়েবকে। তার মানে লিক্সিট ওয়েব যে ইস্যু করেছিল 11,579 টাকার যে চালানপত্রটা, সে পুরো চালানপত্রে আমি তাকে ভ্যাট অ্যামাউন্টটা ফুল পে করে দেব। আর যদি ট্রাঙ্কেটেড হয়ে থাকে তাহলে কি করব? তাহলে কিন্তু আমি ভ্যাট রেটটা পে করব না, আমি কিন্তু ভ্যাট রেটটা হোল্ড করব। হোল্ড করে আমি নিজে এটাকে ডিপোজিট করব। ডিপোজিট করে আমি ওকে চালানপত্র দিয়ে দেবো, যে ডিক্লারেশন দেবো 6.6। আচ্ছা, আসি, আমি তার মানে 6.3টা দেখলাম। 6.6টা কেমন হয় দেখতে একটু দেখে আসি। যদি 6.6টাতে দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড মূসক 6.6, এখানে কি থাকে? কর কর্তনকারী সত্তার নাম, কে কর কর্তন করছে, কর্তনকারী সত্তার আমি কার হয়ে কর্তন করছি? A&A অ্যাসোসিয়েটস এর। আমি আমি হচ্ছে A&A অ্যাসোসিয়েটস, আমি লিক্সিট ওয়েবের ইয়ে করবো, আমি সত্তাটা হচ্ছে আমি A&A অ্যাসোসিয়েট, আমি এটা পে পে করবো। আমার অ্যাড্রেস দিলাম, আমার বিল নাম্বার দিলাম। একটা জিনিস খেয়াল করবেন, ও একটা মূসক নাম্বার দিয়েছিল, সে মূসক নাম্বারটা কোথায় থাকবে? সে মূসক নাম্বারটা কিন্তু সবসময় থাকতে হচ্ছে সংশ্লিষ্ট কর চালানপত্রে যে মূসকটা থাকে। আর এইখানটাতে হচ্ছে আমি আমার মতো করে একটা রেজিস্টার মেনটেন করব, সেই রেজিস্টারে 6.6 নাম দিয়ে বা আমার একটা প্রসেস থাকবে, সেই প্রসেস অনুযায়ী দিয়ে দিব। তা আমি এটা বিলটা রিসিভ করেছি কবে? 10 তারিখে। দেওয়ার পর আমি পণ্যটা রিসিভ করেছি, পণ্যটা রিসিভ করার পর আমি 17 মার্চের মধ্যে আমি আমি পেমেন্ট করেছি। পেমেন্ট করার পর আমি তার 3 কর্মদিবসের মধ্যে আমি এটা জারি করে দিচ্ছি। রুলসগুলো আমি আবার শেয়ার করছি। লিক্সিট ওয়েব, এখানে হচ্ছে বিন নাম্বারটা দিব, তার কর চালানপত্র দিব, কত তারিখে ইস্যুটা হয়েছে, মোট সরবরাহ মূল্য কত ছিল, 11,559। কিভাবে পেলাম 579 টাকা? এই যে 11,579 টাকা, সেটাই আমি দেখালাম। এরপরে হচ্ছে আমার ট্যাক্সের পরিমাণ কত, ভ্যাটের পরিমাণ হচ্ছে 1,053। এই 1,053 আমি আমি A&D অ্যাসোসিয়েটস আমি নিজে পে করব। কারণ কি? কারণ এটা 15% রেট না, এটা হচ্ছে একটা ট্রাঙ্কেটেড রেট। এখন ট্যাক্সের ক্ষেত্রে কি করব? ট্যাক্সের ক্ষেত্রে A&D অ্যাসোসিয়েটস কি করবে? A&D অ্যাসোসিয়েটস যেটা করতে পারে সেটা হচ্ছে, A&D অ্যাসোসিয়েটস আমি তার হয়ে টিডিএসটা জমা দিই, মানে আমি তার হয়ে টিডিএসটা কেটে রাখবো। কেটে 526 টাকা আমি কেটে রাখবো। কেটে আমি সরকারি কোষাগারে জমা দিয়ে তাকে একটা চালানপত্র দিয়ে দিব, যে হ্যাঁ আমি তোমার হয়ে জমা দিয়ে দিয়েছি। লিখিত ভাবে এটা দেখবে, দেখার পর এটাকে কি করবে? এটাকে দেখে সে এটাকে এআইটি হিসাবে দেখাতে পারবে। এই যে আমি তার হয়ে যে চালানপত্রটা জমা দিয়ে দিলাম, এটা তো তার একটা ইনকাম ছিল, তার ইনকামের এগেনস্টে আমি জমা দিয়ে দিলাম। তাহলে এখন আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, টিডিএসটা কি আর এআইটি কি। টিডিএসটা হচ্ছে যে বায়ার, সে, তার জন্য এটা হচ্ছে টিডিএস, আর যে সেলার তার অপোজিট সাইড, সেটা হচ্ছে তার জন্য এআইটি। একদম বেসিক জিনিস।
মানে যাই টিডিএস, বায়ারের পয়েন্ট অফ ভিউ থেকে টিডিএস, সেলারের পয়েন্ট অফ ভিউ থেকে এআইটি। ঠিক আছে, এবার আমরা একটু দেখি এটার ট্রিটমেন্টটা কি হবে, অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে সেটা আমি একটু দেখি। অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা যেটা বায়ারের ক্ষেত্রে যেটা, তার অপোজিটটাই হচ্ছে সেলারের ক্ষেত্রে। তো বায়ারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, এন্ড অ্যাসোসিয়েটস কি করবে, অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট কেন বললাম, কারণ এটা আমার কাছে একটা ফিক্সড অ্যাসেট, এটাকে আমি কাজে লাগাবো, এটাকে আমি পরবর্তীতে এটা আমার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবো, এটা আমার 5-6 বছরের জন্য বা 3-4 বছরের জন্য আমি এটাকে ইউজ করব। তাহলে ডেবিট হলো কত, ফুল অ্যামাউন্টটা কত ছিল, 1,000 টাকা ছিল, আমি পারচেস করেছি। ভিডিএসটা আমি প্রথমে আমি টিডিএসটা অ্যাড করেছি 526 টাকা, এবং ভিডিএস অ্যাড করেছি 1,053 টাকা, এবং মূল ইয়েটা দাঁড়ালো হচ্ছে 11,579 টাকা। ঠিক তার অপোজিটে সেল অ্যামাউন্টটা দাঁড়াবে হচ্ছে, লিক্সিট ওয়েবের ক্ষেত্রে সেল অ্যামাউন্টটা দাঁড়াবে হচ্ছে 11,579 টাকা হচ্ছে তার সেল, সেটাকে সে ক্রেডিট দেখাবে। ডেবিট দেখাবে হচ্ছে ভ্যাট এক্সপেন্সে, কারণ হচ্ছে এটা কিন্তু তার নেট রেভিনিউ হিসাবে দেখাবে। আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যখন সেলসটা দেখাই তখন কিন্তু আমরা গ্রস অ্যামাউন্টটা কিন্তু দেখাই না, 11,579 কিন্তু দেখাই না, আমরা কিন্তু দেখাই নেট অ্যামাউন্টটা। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, নেট অ্যামাউন্টটা কি, 11,579 থেকে ভ্যাট অ্যামাউন্টটা বাদ দিলে যে অ্যামাউন্টটা থাকবে সেটাই কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেভিনিউ আকারে দেখাই। এবং এআইটি থেকে 526 টাকা, এআইটিটা আমার ট্যাক্সের সাথে অ্যাডজাস্টেবল হবে, এবং আমি ব্যাংকে আমার টাকা ঢুকবে 10,000 টাকা, জাস্ট এটার অপোজিটটাই হচ্ছে সেলারের ইয়েতে। তো হোপফুলি আমরা পুরা একটা মানে একটা চালান পেলে 6.3 পাওয়ার পর কিভাবে তা এক্সিকিউট করতে হয়, 6.6 কিভাবে ইস্যু করতে হয়, ট্যাক্সের ইম্প্যাক্টটা কি, ফুল প্রসেসটা হোপফুলি আমরা আপনাকে বোঝাতে পেরেছি। আমাদের সাথে থাকুন, ট্যাক্স এবং ভ্যাট সহজ ভাষায় বোঝানোর জন্য মাই এক্সামই আপনাকে সলিউশন দিতে পারবে। ধন্যবাদ।